This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী বলে পরিচিত ছিল তো ওই ন্যাশনাল মেডিকেল কলেজের ডাটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়। হ্যাঁ, তার জন্মদিনে কেক কাটার ছবি আমরা দেখেছি। অনেকে ভেবেছিলেন এটা আবার সঞ্জয় রায়, ব্যাপারটা সেরকম না, ওটা প্রসূন। তো মানে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তার কেক ফেক কাটেন আর কি। 9ই আগস্ট তিলোত্তমার মৃত্যুর দিন আরজি করের সেমিনার রুমে কিন্তু এই প্রসূনকে দেখা গেছিল। চিহ্নিত করেছেন বাকি ওই আরজি করের যারা জুনিয়র চিকিৎসক বা আরজি করের অন্যান্য চিকিৎসক, তারা স্বাস্থ্য ভবনে যেদিন ইস্তফা দিতে গেছিলেন সন্দীপ ঘোষ, সেদিনও তার সঙ্গে ছিলেন প্রসূন। আজ সেই প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়েই সন্দীপ ঘোষের ক্যানিংয়ের বাগান বাড়িতে যায় ইডি। আচ্ছা, এই সমস্ত যে খানা তল্লাশি হলো, এর ফল কি হলো, এটাই তো সবথেকে বড় প্রশ্ন। ইডি জানায়নি, স্বাভাবিকভাবে তারা ওরকমভাবে যা পাচ্ছে সেটা আমাদের জানিয়ে দেবে, গড়গড় করে বলে দেবে, সেটা তো মোটেও ভেবে দেখার বিষয় না আর কি, এক্সপেক্টই করতে পারি না। কিন্তু আমরা একটা কারণে এইসব নিয়ে মাথাও ঘামাই না, জানেন তো, কারণ রাজনৈতিক নেতারা আছেন। শুভেন্দু অধিকারী যেরকম বলেই দিয়েছেন, খাল কেটে ইডিকে যখন ডেকেই ফেলেছেন সন্দীপ ঘোষ, তখন আর শুধু আরজি করের দুর্নীতি নয়, গোটা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিটাই নাকি এবার সামনে আসবে। আর স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির অঙ্কটা কি বাকি সব দুর্নীতিকে ছাপিয়ে যাবে। দেখুন, বিরোধী দল নেতার ভবিষ্যৎবাণীটা যদি মিলে যায় না, তাহলে কিন্তু বলতে হবে যে স্বাস্থ্য দপ্তর তারা এই যে দুর্নীতির রেস, ওই বলছিলাম কবের থেকে, ওই নিয়োগ কেলেঙ্কারি, পুরো নিয়োগ কেলেঙ্কারি, রেশন, আরও কত কিছু, মানে একটা কমপ্লিট দুর্নীতির রেস আর কি। সেখানে ওই খরগোশ আর কচ্ছপের গল্পের মতো এখানে কচ্ছপ হচ্ছে স্বাস্থ্য দপ্তর। স্লো বাট স্টেডি, হয়তো দেরিতে শুরু করেছে, কিন্তু হয়তো আলটিমেটলি বাকি সবাইকে ছাপিয়ে চলে যাবে। স্বাস্থ্য দপ্তরের চুরি দুর্নীতি সব সীমাকে লঙ্ঘন করে যাবে। খাদ্য এবং শিক্ষা পশ্চিমবঙ্গের লোক দেখেছেন, বড় বিরাট র্যাকেট, কিভাবে কোটি কোটি টাকা, শয় কোটি টাকা তছনছ হয়েছে স্বাস্থ্য দপ্তরে, একটা আরজিকরকে দিয়ে বলে বোঝানো যাবে না। দুর্নীতির অভিযোগ যেখানে আছে সেখানে ইডি যদি তদন্ত করে, যার বাড়িতে যাক, যার বাড়িতে যাক, সম্পূর্ণ তদন্তের ব্যাপার। এ বিষয়ে আমাদের কারুর কোনো বক্তব্য নেই। দুর্নীতির অভিযোগে সারবত্তা থাকলে তারা, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, আই রিপিট, তারা উচ্ছন্নে যাক, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ব্যাস, মেলালেন তিনি, মেলালেন শিক্ষার সঙ্গে স্বাস্থ্যকে একদম মিলিয়ে দিলেন কুণাল ঘোষ। বললেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যাদের বিরুদ্ধে তদন্ত, তারা উচ্ছন্নে যাক। তৃণমূলের কোনো বক্তব্য নেই, দায়ও নেই, সম্পর্কও নেই। এটা তো আমরা দেখেছি, এটা নতুন কোনো ব্যাপার না, এটাই এক্সপেক্টেড। শিক্ষা দুর্নীতির তদন্তে ইডি ওই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যখন টাকার পাহাড়, মানে 50 কোটি উদ্ধার করলো, পার্থ চট্টোপাধ্যায় তখনকার মন্ত্রী, মহাসচিব, এরকম একটা বিরল পদমর্যাদার অধিকারী, তাকেই তো আর চিনতে পারেনি তৃণমূল। কুণাল ঘোষরা ভুলে গেছেন। সেখানে তেমন কিছু উদ্ধারের আগেই সন্দীপ ঘোষকে উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছেন, এটা আর নতুন কি? এই সব কিছু কি আর এইভাবে উড়িয়ে দেওয়া যাবে? এটাও তো একটা প্রশ্ন, জানেন তো। উড়িয়ে তো দিচ্ছেন, দিলেই কি যাবে, উড়বে? তার বিরুদ্ধে ওটা এই দুর্নীতির অভিযোগে হাইকোর্টের নির্দেশে তো তদন্ত করছে সিবিআই। এবার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিলেন সন্দীপ ঘোষ, বিরাট কনফিডেন্টলি গেছিলেন। কেন এরকম হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেবে, কেন সিবিআই তদন্ত করবে? সন্দীপের সেই আবেদনটা খারিজ করে দিয়েছে, পত্রপাঠ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এটা বিষয়, আরজি করের এই প্রাক্তন অধ্যক্ষের আইনজীবী সেখানে বলেছেন, আরজি করে চিকিৎসককে ধর্ষণ আর খুনের ঘটনার সাথে মক্কেলের কোনো সম্পর্কই নেই, শুধু দুর্নীতির অভিযোগ রয়েছে। তাহলে জনস্বার্থ মামলায় তার নামটা কেন? সিবিআই যে তদন্ত করছে, মক্কেল তার বিরোধী নন, কিন্তু হাইকোর্ট যেভাবে পর্যবেক্ষণ দিচ্ছে, আমার মক্কেল একটা নেক্সাসের সঙ্গে জড়িত, মানে তার মক্কেল আর কি, সেটা ঠিক নয়, সেটাই বলেছেন আর কি আইনজীবী। এবার সন্দীপ ঘোষের আইনজীবীর এই বক্তব্যগুলো শোনার পর কি মনে হচ্ছিল? আপনার আমাকে কিছু মনে করতে হবে না, যা বলার সুপ্রিম কোর্টই বলে দিয়েছেন। প্রধান বিচারপতি বলেছেন যে যার বিরুদ্ধে এত অভিযোগ,
তার এত কিছু বলা সাজে না আর কি। তদন্তকারী সংস্থার কাছে তারা সমস্ত রকম তথ্য প্রমাণ সব চেয়ে পাঠিয়েছেন, আর হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ নিয়ে কিচ্ছু বলার নেই এক্ষুনি। অর্থাৎ আরজি করের আর্থিক দুর্নীতির সাথে তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার কোনো সম্পর্ক নেই, এটা সন্দীপ ঘোষের আইনজীবী বলতে পারেন, শীর্ষ আদালত বলেনি। আপাতত তার মানে মনে করছে না। দেখুন, সম্পর্ক আছে কি নেই, থাকলে কাদের কাদের মাধ্যমে আছে সেটাই তো সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় এজেন্সির খুঁজে দেখার কথা। এটাই তো এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, কারণ দুটো তদন্ত প্যারালালি চলছে। একদিকে তিলোত্তমার খুন এবং ধর্ষণের তদন্ত, আর এপাশে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা এবং এই যাবতীয় আরজি করে আর্থিক দুর্নীতি, এই গোটা বিষয়টার তদন্ত। এবার খেয়াল করে দেখুন, এই যেই তদন্তের বিষয়গুলো সামনে এসছে কখন, কিসের পরিপ্রেক্ষিতে? এই দুর্নীতির বিষয়গুলো তো সামনে এসছে তিলোত্তমার ধর্ষণ আর খুনের পরিপ্রেক্ষিতে। তাহলে যোগাযোগ নেই সেটা বলি বা কী করে? আর দ্বিতীয়ত, এই দুর্নীতির তদন্ত আরজি কর থেকে শুরু হয়েছে, এবার যা দেখছি যেভাবে চলছে তাতে সেটা যে অন্য সমস্ত মেডিকেল কলেজেও ছড়িয়ে পড়বে না, সেগুলো কেউ টাচ করবে না, গ্যারান্টি দিয়ে বলা যাবে? আমাদের তাই যেটা কাজ আমরা তাই সেটা করতে শুরু করেছি, বুঝলেন তো? ওই কী কে খুঁজে বার করবেন আমরা জানি না, তারা তাদের মতো করুন। আমরা শুধু যেখানে ছাই দেখতে পাচ্ছি একটু ফু দিয়ে উড়িয়ে দেখছি যদি কোনো অমূল্য রতন টতন পাওয়া যায় আর কি। আর সেই করতে করতেই কিছু কথা বলতেই হবে, জানেন তো, কিন্তু এগুলো আজকে অন্তত না বললেই না। ধরুন একটা কুখ্যাত সমাজবিরোধীদের মুক্তাঞ্চল, যেখানে তাদের অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না, তো পুলিশও ঢুকতে পারে না, এরকম একটা জায়গা আর কি, একটা মাছি গলতে পারে না। সেখানে একটা রক্তাক্ত লাশ উদ্ধার হলো, আর দ্রুত তদন্তে জানা গেল যে বাইরের থেকে একজন গোবেচারা লোক এসে খুন করে দিয়ে চলে গেছে। এবার ভাবুন তো, এটা মেনে নিতে কতটা কষ্ট হবে আপনাদের। মানে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত যত এগোচ্ছে ততই তো আরজি কর কেউ মুক্তাঞ্চল বলে মনে হচ্ছে, যা ছিল মুক্তাঞ্চলের মতোই। সেই মুক্তাঞ্চলে তিলোত্তমার খুনি হিসেবে একা সঞ্জয়, এটা ডাক্তারবাবুরা না কিছুতেই মানতে পারছেন না। দেখুন, আমরা ব্যাপারে লেম্যান, আমরা জানি না যে এটা কি দেখে কি ভাবতে হয়। তারা যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, যারা এতদিন ধরে যেই সমস্ত দেখে আঘাত লাগলে কতটা আঘাত, কিসের আঘাত, এই সমস্ত বিবেচনা করতে পারেন, সেটার পরিপ্রেক্ষিতে কিছু ধারণা তৈরি করতে পারেন, যাদের ধারণার পরিপ্রেক্ষিতে তদন্তকারীরা ধারণা তৈরি করেন, তারা কিন্তু কিছুতেই মানতে পারছেন না। তারা খালি বলে যাচ্ছেন এখানে এক না, একের মধ্যে কিচ্ছু সম্ভব না, কিছুতেই হিসেব মিলছে না, এর আরও কেউ আছে। দেখুন, যেখানে এত কিছু হতো বলে অভিযোগ, সেখান থেকে এইখানটাতেই ওই বললাম না মুক্তাঞ্চলের ওই প্রথম কথাটা বললাম, এটা মুক্তাঞ্চল, তো এত কিছু হতো মানে এটা মুক্তাঞ্চল। সেখানে এত সব রথী মহারথীরা রয়েছে, বাইরের থেকে সে সঞ্জয় এসে তিলোত্তমাকে মেরে চলে গেল, আর ভেতরের বাঘ ভাল্লুকরা কেউ জানতেও পারলেন না। তা যদি হয় তাহলে তো হিসেবটা খুব সিম্পল, আর এটা নিয়ে এত মাথা ঘামানোর, এত কথা খরচ করারই কোনো জায়গা নেই। একটা ক্রাইম, একজনই ভিকটিম, একজনই ক্রিমিনাল, তাও একেবারে সস্তা বা দামের ক্রিমিনাল না, এমন ক্রিমিনাল যে একদম সব তথ্য প্রমাণ রেখে এসে অপকর্ম করে আবার সেখানেই ওয়েট করে কখন এসে পুলিশ ধরবে, অনায়াসে ধরা পড়ে যায়। সিসিটিভিতে মুখ দেখায় যাওয়ার সময়, আবার যাতে তাকে আইডেন্টিফাই করতে অসুবিধে না হয় সেই জন্য ব্লুটুথ হেডফোনটাও ফেলে রেখে যায়। এটা এতই যদি মানে একটা সোজাসাপটা ব্যাপার হবে, তাহলে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো মানে হয়? মাথা তো ঘামাতে হচ্ছে, জানেন তো। এত সিম্পল একটা বিষয়, সেটাতে এরকম এফআইআর দায়ের নিয়ে এত প্রশ্ন কেন উঠছে বলুন তো? হাইকোর্ট প্রশ্ন তুলছে, আমরা না, প্রধান বিচারপতি তুলছেন। সকালের ঘটনা, রাত্রি গড়িয়ে গেল, তারপরে গিয়ে এফআইআর হচ্ছে। আবার মৃতদেহ সৎকারে এরকম অতি তৎপরতা কেন দেখানো হলো? তিলোত্তমার বাবা মা তারাই তো বলেছেন এক মেয়েকে যেন তড়ি ঘড়ি কোনো রকমে নিয়ে গিয়ে সৎকার করে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছিল। তিলোত্তমার বাবা মাকে
টাকা অফারই বা করা হলো কেন? ডিসি নর্থের বিরুদ্ধে পরিবারই তো সেই অভিযোগ তুলেছে, এবং শুধু তাই নয়, সেই অভিযোগ মানে বাইরে জানাজানি হয়ে যাচ্ছে এটা জেনে নতুন করে নাকি তাদের চাপ দেওয়া হয়েছে এটা বলতে যে এই অভিযোগটা তারা তোলেননি, নিজেরাই তুলছে, নিজেরাই তোলেননি, এটা বলানো হচ্ছে। কারা বলাচ্ছে? কেন চাপ দিচ্ছে? কেন কেন এত কেন কেন? আরও একটা নতুন অভিযোগ সামনে এসছে, হাসপাতালে ঘিরে ধরে তাদের নাকি ওই তিলোত্তমার বাবা মাকে নাকি সাদা কাগজে সই করাতে চেয়েছিলেন জনা 15 ডাক্তার। জনা 15 ডাক্তার চাপ দিচ্ছিলেন। এত ডাক্তার গোটা বিষয়টার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। পুলিশ টুলিশ না হয় বুঝলাম, সিভিক ভলেন্টিয়ার ছিল ওই সঞ্জয়, কিন্তু ডাক্তাররা তাদের এত তৎপরতা কেন সঞ্জয়কে আড়াল করতে? কেন কেন হাসপাতাল থেকে একটা এরকম সিম্পল একটা মার্ডার, একটা রেপ, তাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা, সব ওই বাইরের একটা সিভিক ভলেন্টিয়ারকে আড়াল করতে? হয়তো তাই, অনেক কিছু হিসেবে মেলে না। নিপাতনে সিদ্ধ তো ওই জন্যই বলে, কিন্তু নিপাতনে সিদ্ধ মানে হঠাৎ করে জোরজার করে কিছু গোঁজামিল দিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা, এটাও তো ভুলতে পারছি। সাদা কাগজে সই করানোর চেষ্টা করেছিল কলেজ কর্তৃপক্ষ। এটা কবে হয়েছিল? সেদিন 9 তারিখেই, 8-9 তারিখেই। 9 তারিখে সাদা কাগজে? হ্যাঁ, তখন আমরা হসপিটালের ভেতরেই 14-15 জন ডাক্তার মিলে একবার চেষ্টা করেছি। ইভেন কালকে যখন আমরা আরজি করে গেছি, তো আমার মেয়ের যারা কো পিজিটি সেকেন্ড ইয়ার 10 জন, কেউ এসে আমাদের সঙ্গে একবার দেখাও করেনি। সহকর্মী চলে গেছে, আমরা সেখানে উপস্থিত, তাদের একবার মনে হলো না যে মা বাবার সঙ্গে একটু কথা বলে আসি? এটা একটা অদ্ভুত লাগছে। তোমার মা বলেছেন মেয়ের সহপাঠীদের আচরণও তার অদ্ভুত লেগেছে। এখানেই আমাদেরও খচখচ করছিল। কলেজে কলেজে এই সন্দীপ সিন্ডিকেটের পর্দাফাশ হচ্ছে। এসএসকেএমের পিজিটি অভিক দে, বর্ধমান মেডিকেল কলেজের বিরূপাক্ষ বিশ্বাস, এরা তো সাসপেন্ডই হয়ে গেলেন। আরও অনেকের নামধাম চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আর আরজি করে টিম সন্দীপের একজনকেও চিহ্নিত করা যাচ্ছে না। এটা হয়? এত তার সাংগঠনিক দক্ষতা, সমস্ত মেডিকেল কলেজে শোনা যাচ্ছে যে এই এক ফর্মুলায় কাজ হচ্ছে, অথচ আরজি করে কোনো নাম নেই। সন্দীপ যে মেডিকেল কলেজের অধ্যক্ষ, সেখানেই তার কোনো চেলা নেই। আমরা এই ভাঙাভাঙি নিয়ে, যেটা নিয়ে প্রথম দিন আমরা দেখিয়েছিলাম, দেখানোর পর ভাঙাভাঙিটা বন্ধ হয়েছিল, ওই ডাক্তারদের রেস্ট রুম আর বাথরুম, আর তারপর থেকে একের পর এক তথ্য তো আমাদের রিপোর্টার নিয়ে এসছেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আজকেও এমন কিছু নথি হাতে পেয়েছি, গোটা ব্যাপারটা নতুন করে ভাবনা চিন্তা শুরু করতে হচ্ছে। জানেন তো, সেমিনার রুমের কাছে ওই ঘর ভাঙায় সম্মতি ছিল জুনিয়র ডাক্তারদের একাংশেরও। ঠিক শুনছেন, যারা আন্দোলন করছেন তাদের একাংশের সম্মতি ছিল। শুধু তাই নয়, ওই ঘর ভাঙা কমিটিতে তিলোত্তমার 3 সহপাঠীও নাকি ছিলেন। ভাবতে পারছেন? হয়তো সহজ স্বাভাবিক, অথবা হয়তো নয়। কারণ অনেকেরই তো অদ্ভুত লেগেছে, কেন ওই রেস্টরুম আর বাথরুম তড়িঘড়ি, যেটা একদম ওই সেমিনার হলের পাশেই ছিল, তড়িঘড়ি ভেঙে ফেলা হলো? কেন ওই বাথরুমের থেকে সমস্ত টাইলস খুলে ফেলা হলো চট জলদি? কেন মেঝেতে ঘোলা ঢেলে দেওয়া হলো চট জলদি? কিছু কি ছিল? দেখুন, 10ই আগস্ট 4 শয্যা রেসিডেন্ট অন কল রুমের একটা দাবি জানিয়ে অধ্যক্ষকে চিঠি লেখানো হয়। তাতে সই রয়েছে 18 জন ডাক্তারের। 12ই আগস্ট চেস্ট মেডিসিনের প্রাক্তন প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে নিয়ে একটা কমিটি তৈরি করা হয়। তাতে 3 জন পিজিটি, 2 জন সিস্টার ইনচার্জ এবং 1 জন নার্স ছিলেন। 12ই আগস্ট সেই কমিটি এমার্জেন্সি বিভাগের 4 তলা ঘুরে রিপোর্ট তৈরি করে, আর সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই ভাঙাভাঙি শুরু হয়ে যায়। 10 তারিখ আবেদন করা হলো, 12 তারিখ কমিটি তৈরি হলো, সেই দিনই কমিটি পরিদর্শন করলো, আর সেই দিনই ভাঙাভাঙি শুরু হয়ে গেল। এরকম তৎপরতা কোনো সরকারি জায়গায় দেখা যায়? তিলোত্তমার বাবা, মা,
তারা অভিযোগ করছেন পুলিশ চাপ দিয়ে তড়িঘড়ি দেহ সৎকারের ব্যবস্থা করেছে। আর এখানে দেখা যাচ্ছে যে 4 তলার সংস্কারে একই রকম তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব জায়গাতেই তাড়াহুড়ো, কমিটি তৈরি করে পিজিটিদের সই করিয়ে অজুহাতটা অবশ্য তার আগে তৈরি করে রাখা হয়েছে, কিন্তু এত তাড়াহুড়ো কিসের? এই তাড়াহুড়ো শব্দটাই তো খটকা তৈরি করছে। এটা তো স্বাভাবিক লাগে না, তাই না? এর তো দুটো মানে হয়, হয় পিজিটিরা এই পরিকল্পনার শরিক, আর না হয় তাদের অত্যন্ত বুদ্ধি করে ব্যবহার করা হয়েছে। প্রথম যে কাগজটা যেটার নিচে শুধুমাত্র ডক্টর অরুণাভ দত্ত চৌধুরীর সই রয়েছে সেটা 10ই আগস্টের সই করা, আর যে কাগজটাতে তোমাদের সই রয়েছে ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী সহ সেটা কবে সই করা? সেইটা হচ্ছে 12 তারিখ, কারণ কি 10 তারিখে ওই কাগজটা দেখার পর আমরা যখন ডিপার্টমেন্টাল যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানার পর অনেকেই অনেক অবজেকশন দেওয়া হয়। আমাদের জানানো হয়েছিল কি যে কবে থেকে কাজটা শুরু হবে? না, এই নিয়ে আমাদের কোনো স্পেসিফিক ডেট দেওয়া হয়নি। আমাদের শুধু সই করানো হয়েছিল যে কোথায় কি প্ল্যান হবে, সেই অনুযায়ী আমরা ওই প্ল্যানের সঙ্গে সহমত করে আমরা করেছিলাম যে এখানে এই রুমের এই মডিফিকেশন লাগবে। ভাঙা হবে সেই বিষয়ে কিছু না, এক্সিকিউশন নিয়ে আমাদের সঙ্গে কোনো সময় কথা হয়নি। যখন কাজটা শুরু হয় ওই সময় ডিপার্টমেন্টে কেউ ছিল না, কারণ আমরা সবাই প্রোটেস্টে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় আমরা এনগেজ ছিলাম। যেভাবে এক্সিকিউশনটা হয়েছে আমরা সাইন করেছি, আমরা যদি জানতাম যে এইটা এক্ষুনি হবে তাহলে আমরা হয়তো সংশ্লিষ্ট সংস্থা মানে আমাদের যে উচ্চপদস্থ কষ্টটা কি পুলিশ যেখানে ছিলেন যেমন মোতায়েন তাদেরকে কথা বলা, কিংবা হয়তো আমাদের নিজস্ব যে ডক্টরস ফোরাম আছে সেখানেও সঙ্গে আমরা ডিসকাস করতে পারতাম। যেহেতু এক্সিকিউশনে কোনো কথা হয়নি, সেই সময় আমাদের মাথাতেও এটা আসেনি যে এখনই কাজটা হবে। আমাদের দিক থেকে এই ধরনের কোনো আলোচনা এবং কোনো খবর আমাদের জানা ছিল না। 10 তারিখের যে অর্ডার, সেই অর্ডার আমরা যখন খোঁজ করি সেই অর্ডারও আজকে আমরা প্রথম দেখতে পেলাম সংবাদ মাধ্যমের কাছে। অতি দ্রুততার সাথে ঠিক যেখানে ক্রাইম সিন তার পাশেই কাজ করতে হবে, এই জায়গাটা অথরিটির দিক থেকে কি এবং কি পরিকল্পিত জায়গা, কেন এটা করা হলো?